দে 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 এদিকে দে। দে 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 হ্যাঁ দে 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 দো। দেখো আমাকে তোমাকে ক্ষমা বাঁচিয়ে করে রেখে দাও। আমি নিজের বিপদ ডেকে আনতে পারবো না। প্লিজ আমার তোমাকে তো ভুল হয়ে মারতেই গেছে। হবে। এই বিট্টু কানু এখানে এখানে আয় তো। তো তোমাকে কেউ বাঁচাতে পারবে না। প্লিজ ওখানে দেখ কি হচ্ছে। বিরুদ্ধে কথা বলার সাহস হলো কি করে তোমার? মনে হচ্ছে কারোর সঙ্গে ঝগড়া হচ্ছে। মনে হয় কিছু গন্ডগোল আছে, বলছি। মাকে বলি। প্রথমে আমরা গিয়ে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ চল চল হ্যাঁ চল। এটা তো অভিমন্যুর আঙ্কেলের বাড়ি, তাই না? তাহলে বেল দরজা তো খোলা। এটা কে কাঁদছে? চল গিয়ে দেখি। না 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 মনে হচ্ছে কোনো প্রবলেম আছে। আমাদের আগে মা বাবাকে বলা উচিত। চল গিয়ে দেখি। না আমি যাব না। কিচ্ছু হবে না তোর। খুন? তুমি আন্টি খুন করেছো? অভিমন্যু আঙ্কেল তুমি এটা কি করলে? আমি 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 ও অভিমন্যুর বোন? হ্যাঁ স্যার, এটা ওর বোনই। আমি তো বিশ্বাসই করতে পারছি না ও ওর বোনকে খুন করে দিল। কি নাম কি এই মেয়েটির? তানিয়া। তানিয়া? অভিমন্যু তানিয়ার মধ্যে সম্পর্ক ভালো ছিল না। কাল ভাইফোঁটা ছিল, মনে হয় তানিয়া ওর দাদার সঙ্গে দেখা করতে এসেছিল। হয়তো ভেবেছিল যা ঝগড়াঝাটি হয়েছে সেসব মিটিয়ে ফেলবে, কিন্তু ও বেচারি আর কি জানতো যে ওর দাদা কি ঠিক করে রেখেছিল ওকে দেওয়ার জন্য। একজন ভাই তার বোনকে কেন মেরে ফেলবে? তাছাড়া একটা কথা বলো তো, কাল সন্ধ্যাবেলা তোমরা খেলা করছিলে ওখানে নিচে? তাহলে তোমরা কিছু দেখেছো এই ওপরে নিচে থেকে? আমরা ওপরে কি কি দেখেছো তুমি? আমরা ওপরে দুটো ছায়া দেখেছিলাম। দুটো ছায়া দেখেছো তুমি হ্যাঁ এখানে? হ্যাঁ। আচ্ছা, তারপরে? তারপর আমরা ওপরে এলাম, এসে দেখলাম ওখানে অভিমন্যু আঙ্কেল দাঁড়িয়ে ছিল। অভিমন্যু আঙ্কেল হ্যাঁ ওখানে দাঁড়িয়েছিল? আচ্ছা, আর কিছু? ওনার হাতে একটা ছুরিও ছিল আর আন্টি নিচে পড়েছিল। অভিমন্যু আঙ্কেলের হাতে ছুরি ছিল আর তানিয়া আন্টি নিচে শুয়ে পড়েছিল? হ্যাঁ। অভিমন্যু আঙ্কেল তোমাদের দেখেছিল? কিছু বলেছিল তোমাদের? আঙ্কেল উঠলো আর আমাদের ধাক্কা মেরে চলে গেল। ও, ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন কোথায় যাবে? খেলতে যাবে না বাড়িতে যাবে? খেলতে যাবে। আরে শাবাশ, থ্যাংক ইউ। স্যার, হ্যাঁ বিবেক, কি? স্যার এই টপটা ব্যালকনির ভেতরের দিকে পড়ে রয়েছে, মানে বাইরে থেকে কেউ ভেতরে এসেছিল হ্যাঁ স্যার। বা হাতাহাতিও হয়তো হয়েছে। ইয়া, অনেক কিছু হতে পারে বিবেক, অনেক কিছু হতে পারে।
কেউ খুন করার জন্য ব্যালকনির নিচে লুকিয়ে বসেছিল না তো? সচিন, এদিকে এসো। দেখেছো, একটা চিহ্ন রয়েছে। চলো আমরা নিচে গিয়ে দেখি। বিবেক, তুমি এখানেই থাকো। কাজল, এসো। জুতোর ছাপ এই দেখো, এখানেও আছে, এখানেও। তার মানে হলো ও এখান থেকে এইভাবে ওপরে চলে গেছে, এখান দিয়ে। স্যার, লোকটাকে রাতের বেলা দেয়াল বেয়ে চড়তে কেউ দেখলো না? স্যার, আমরা অভিমন্যুর বাড়ি থেকে কোনো জুতো নিয়ে এই চিহ্নের সাথে মিলিয়ে দেখতে পারি। তার থেকে পরিষ্কার জানতে পেরে যাব যে ওই এটা দিয়ে উঠেছিল নাকি অন্য কেউ। ঠিক আছে, এই জুতোর ছাপগুলো তোলো। ও, দেখেছো সচিন, জুতোর ছাপ ওই দিক থেকে এসেছে। দেখেছো সচিন, এই পর্যন্ত। টায়ারের দাগ স্যার, বেশ বড় দাগ মনে হচ্ছে। হ্যাঁ, কোনো বড় গাড়ির মনে হচ্ছে সচিন। এসইউভি হয় না সেরকম। এই ওয়াচম্যানকে ডাকো। স্যার, ওয়াচম্যান বলুন, এদিকে এসো। হ্যাঁ, আসছি স্যার। হ্যাঁ স্যার। এদিকে এসো। স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, শোনো। হ্যাঁ বলুন স্যার। কাল রাতে তুমি এখানে গেটের সামনে এখানে কোনো গাড়ি দাঁড় করাতে দেখেছো? সেখান থেকে কাউকে নামতে দেখেছো? কোনো বড় গাড়ি এসইউভির মতন? না স্যার, আমি তো কাউকে দেখিনি স্যার। আচ্ছা, ঠিক মনে আছে তোমার? কাউকে দেখোনি? একদম স্যার, একদম। ঠিক আছে, কোনো ব্যাপার না, যাও। সচিন, একটা কাজ করো, ওই সামনের দোকানগুলোতে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, দেখো ওদের মধ্যে কেউ দেখেছে কিনা। স্যার। স্যার। আচ্ছা, একটা কথা বলো, কালকে রাতে এখানে কোনো বড় গাড়ি দাঁড়িয়ে ছিল? কোনো বড় গাড়ি এসইউভির মতন? হ্যাঁ স্যার, লাল রঙের বড় গাড়ি। লাল রঙের? কাউকে এই গাড়ি থেকে নেমে বিল্ডিং এর দিকে যেতে দেখেছো? অত তো কিছু মনে নেই, কিন্তু একজনকে নামতে দেখেছিলাম আমি। ওই লোকটাকে প্রায় আমি এখানে দেখি। ও হয়তো এখানে কোনো একটা বিল্ডিং এ থাকে। তুমি ওনাকে চেনো? না স্যার, লোকটাকে চিনি না আমি। তাহলে হয়তো অভিমন্যুকেই দেখেছে। অভিমন্যু? হ্যাঁ, অভিমন্যু। স্যার, এই নামটাই ছিল ওই লোকটার। যে লোকটা গাড়ি চালাচ্ছিল সে এই নামে ওই লোকটাকে ডেকেছিল। কিন্তু ওই লোকটা তো বিল্ডিং এর দিকে গেল না, উনি তো অন্যদিকে চলে গেলেন। আচ্ছা, একটা কথা বলো, ও কি একা ছিল না সঙ্গে কেউ ছিল? না স্যার, ওই লোকটা একাই নেমেছিল গাড়ি থেকে। আচ্ছা, একটা কথা বলো, যে ওই গাড়িতে যারা ছিল তাদের মধ্যে তুমি কাউকে চেনো? না স্যার, কাউকে তো আমি চিনি না, কিন্তু আমি আওয়াজ শুনেছিলাম। আওয়াজ শুনেছো? সেটা কিভাবে? ওরা কেউ তোমার সঙ্গে কথা বলেছিল? না না স্যার, কথা তো বলিনি, কিন্তু যখন উনি গাড়িটা ব্যাক করছিলেন তখন পিছনের লোকেদেরকে সরানোর জন্য উনি আওয়াজ দিচ্ছিলেন। চিৎকার করে? গাড়িতে হর্ন ছিল না নাকি? না, হর্ন তো ছিল, কিন্তু আওয়াজও করছিল। যে আয়নাটা দিয়ে পিছন দিকে দেখে সেটা হয়তো ভাঙা ছিল, সেই জন্য উনি হর্ন দিচ্ছিলেন। কাঁচ ভাঙা ছিল? ঠিক আছে, তুমি যেতে পারো। থ্যাংক ইউ। সচিন, একটা কাজ করো,
এখানে যতগুলো গ্যারেজ আছে সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, খোঁজ নাও কেউ তার গাড়ি নিয়ে এসেছিল কিনা গাড়ির সাইড রিয়ার ভিউ মিরর রিপেয়ার করার জন্য। স্যার আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতেও পারিনি যে আমার ছেলে ওর বোনকে এইভাবে খুন করে দেবে। এরম ছেলের থেকে ভালো ভগবান আমাদের কোনো সন্তান দিত না। আমার বড় ছেলে তো আগেই মারা গেছে, তারপর অভিমন্যু এরকম করলো। ওর স্বভাব একদমই বদলালো না। লোভের ফাঁদে পড়ে অভিমন্যু তানিয়াকে খুন করে ফেলেছে। স্যার আপনি অভিমন্যুকে যত তাড়াতাড়ি সম্ভব ধরে কড়া শাস্তি দিন। আপনি বিশ্বাস করেন যে অভিমন্যু তানিয়াকে খুন করতে পারে? কি করে বলবো স্যার, ও তো আমাদের সঙ্গে থাকেই না। অনেকদিন আগেই বাড়ি ছেড়েছে আর ভুল রাস্তায় পা দিয়েছে। আমরা জানতে পারলাম যে ও আন্ডারওয়ার্ল্ডের লোকেদের থেকে টাকা নিয়েছে, টাকা দিতে পারেনি তাই লুকিয়ে লুকিয়ে ছিল। আন্ডারওয়ার্ল্ডের লোকেরা সব সময় ওর পিছনে পড়েছিল। আচ্ছা, আর এসবের হাত থেকে যদি ওকে কেউ বাঁচাতে পারত সে ছিল শুধু তানিয়া। স্যার তানিয়া অভিমন্যুর কাজকর্মে খুব বিরক্ত ছিল। ও ও এসব কখনো মেনে নিতে পারেনি। যখন অভিমন্যু বিপদে পড়ল তখনও তানিয়া ওকে সাহায্য করলো না। আর আপনাদের মধ্যে কেউ ওকে বাঁচানোর চেষ্টা করেননি? আমাদের হাতে কিচ্ছু ছিল না, সংসারের সব খরচ তানিয়াই সামলাতো। ও বাড়ির সমস্ত টাকা তানিয়ার কাছেই থাকতো আর তানিয়া অভিমন্যুকে সাহায্য করেনি, টাকা দেয়নি। তানিয়াকে খুন অভিমন্যুই করেছে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। ইয়া স্যার, হ্যাঁ, ওই এসইউভির খোঁজ পাওয়া গেছে স্যার। কি করছো তোমরা? একটা তার ঠিক করতে এত সময় নিচ্ছ, আর তুমি এখানে কি করছো? যাও ওই গাড়িটা পরিষ্কার করো, আমি এটা দেখছি। ভাই শোনো, এই গ্যারেজের ইনচার্জ কে? ওদিকে আছেন। দাদা, হ্যাঁ স্যার বলুন। আমরা সিআইডির লোক। সিআইডি? আচ্ছা এটা বলো যে এখানে কোনো বড় গাড়ি লাল রঙের এসইউভির মতো এসেছিল যার সাইড ভিউ মিরর ভাঙা ছিল? লাল রঙের এসইউভি? হ্যাঁ স্যার, এসেছিল এখানে। এসেছিল? এখন এখানে আছে? না স্যার, কালকে রাত্রে একটা লোক নিয়ে এসেছিল ওটা কাঁচটা ঠিক করাতে। গ্যারেজ বন্ধ করার সময় হয়ে গেছিল, আমি ওনাকে বললাম যে সকালে নিয়ে আসুন। তো এই লোকটা সকালে এসেছিল? না স্যার, ও জেদ করছিল, জবরদস্তি করতে লাগলো, বলতে লাগলো যে যত টাকা লাগে নাও, কিন্তু গাড়িটা এখনই ঠিক করে দিতে হবে। তো তুমি ওর গাড়িটা ঠিক করে দিলে? হ্যাঁ স্যার, কি আর করবো, গাড়িটা ঠিক করে দিলাম। লোকটা পরিচিত তোমার? না ম্যাডাম, লোকটা প্রথমবার এসেছিল। গাড়ির নাম্বারটা মনে আছে? নম্বর ভালো করে মনে করো। আহা, ওই লোকটার চেহারাটা মনে আছে নাকি সেটাও নেই? কি করে স্যার, ও তো যখন থেকে এসেছিল তখন থেকে শুধু ফোনই করে যাচ্ছিল। দেখো তো এই লোকটা নাকি? আগে না, এই লোকটা ছিল না। এই লোকটা ছিল না? তার মানে ওই লোকটা অভিমন্যু ছিল না। এটা তো বলতে পারবে যে লোকটা দেখতে কেমন ছিল? লম্বা ছিল, বেটে ছিল, কালো, ফর্সা, কিছু তো বলতে পারবে? এই ধরুন 30-35 বছর বয়স হবে, আর লম্বায় প্রায় আমার মতোই ছিল, রং ফর্সা। আচ্ছা তুমি বলছিলে যে লোকটা ফোনে কথা বলছিল, হ্যাঁ? হ্যাঁ। তুমি কিছু শুনেছো কি কথা হচ্ছিল? আগে হ্যাঁ, ও যার সঙ্গে ফোনে কথা বলছিল তাকে বারবার বলছিল যে তুই ভয় পাস না, ভয় পাস না, আর গিয়ে কোথাও লুকিয়ে পড়। ভয় পেও না, ভয় পেও না, লুকিয়ে পড়ো। কোথায় লুকোবে? সমুদ্রের পাড়ে ডক। ও বারবার 5 নম্বর বলছিল। 5 নম্বর, 5 নম্বর? সমুদ্রের ধারে? আচ্ছা দাদা,
এই ছবিটা ভালো করে দেখুন আর বলুন যে চেনেন কি। না স্যার, আমি তো দেখিনি একে। দাদা এই ছবিটা একটু ভালো করে দেখুন, চেনেন একে? না স্যার, আমি জানি না এই লোকটা কে। ও দাদা, ও দাদা শুনুন। দাদা, হ্যালো। অভিমন্যু, আপনি কে? সিআইডি। স্যার, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমার কথাটা বিশ্বাস করুন, আমি সত্যি কিছু করিনি। স্যার, স্যার আমার বিশ্বাস করুন স্যার, আমি নিজের বোনের খুন করিনি স্যার। হ্যাঁ, এটা সত্যি যে আমাদের মাঝখানে খুব ঝগড়া হয়েছিল, কিন্তু ও আমার নিজের বোন ছিল। আমি ওকে কি করে খুন করব? কেন করতে পারো না? কেন করতে পারো না? তোমার মাথা তো আন্ডারওয়ার্ল্ডের কাছে বিক্রি করে দিয়ে বসে আছো, আর সেই থেকে তানিয়া তোমাকে টাকা দেওয়াতে আপত্তি করছে, কি তাই তো? আমি সত্যি বলছি স্যার, আমি এই খুনটা করিনি। আমি কেন খুন করতে যাব ওকে? মারিসনি বলছিস? তুই ওকে খুন করিসনি? চল, তোকে একটা সুযোগ দিচ্ছি, প্রমাণ করে দেখা। স্যার, আমি যখন ঘরে গেলাম ততক্ষণে ও মরে গেছিল। মিথ্যে! বাচ্চারা তোমার হাতে ছুরি দেখেছে, আর তারপরে তুমি ওদেরকে ধাক্কা মারো আর ওখান থেকে বেরিয়ে যাও। স্যার, আমি তো শুধু ছুরিটা বার করেছিলাম, তখনই বাচ্চারা চলে এলো। আর এটা, এই লকেটটা, এই দামি লকেট, এটা তোমার কাছে কিভাবে আসলো? স্যার, এই জিনিসটা আমার নয় স্যার। কার এটা? তানিয়ার, তাই তো? না স্যার, এটা তানিয়ারও নয়। অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না যে এটা কার। এটা তো তানিয়ার ডেড বডির পাশে পড়েছিল। আচ্ছা, এই লকেটটা তানিয়ার লাশের পাশে পড়েছিল? হ্যাঁ হ্যাঁ স্যার। তার মানে পেন্ডেন্টটা খুনির হতে পারে। হতে পারে স্যার। তার মানে তুমি বলতে চাইছো যখন তুমি ওখানে পৌঁছেছো তখন তানিয়ার লাশ ওখানে পড়েছিল? হ্যাঁ স্যার। তারপরে কি হয়েছে মনে করো, ভালো করে চিন্তা করো আর ঠিক করে বলো, কারণ আমরা জুতোর ছাপ পেয়েছি বিল্ডিং এর দেওয়ালের উপরে, আর আমাদের সন্দেহ আছে যে ওই ছাপ তোমার জুতোরই। স্যার, স্যার আমি সত্যি বলছি স্যার। ওই দিন রাত্রে আমি গাড়ি থেকে নেমে আর ফ্ল্যাটের দিকে যাচ্ছিলাম, তখনই একটা কাজের জন্য আমাকে অন্য এক জায়গায় পাঠানো হলো। যখন আমি ফ্ল্যাটে ফিরলাম তখন আমি দেখলাম যে তানিয়ার ডেড বডি ব্যালকনিতে পড়েছিল। কিন্তু কেউ একজন তোকে তোর বাড়ি পর্যন্ত ছাড়লো তার গাড়ি করে, আর তারপর হঠাৎই এমনি অন্য কাজের জন্য তোকে বাইরে পাঠাতে যাবে কেন? হ্যাঁ, স্যার ব্যাপারটা এমন নয় তো স্যার যে খুনিয়েকে অন্য কোথাও আগে পাঠিয়ে দিয়েছে আর তারপরে ওর বাড়ির মধ্যে ঢুকে ওর বোনকে মার্ডার করেছে? বলতে পারে, কিন্তু আরো একটা কথা দয়া, যদি অভিমন্যু বাড়িতে নাই ছিল তাহলে তানিয়া ওই বাড়িতে পৌঁছলো কি করে? অভিমন্যু বাবু, তানিয়ার কাছে তোমার বাড়ির চাবি ছিল? না স্যার, ওর কাছে চাবি ছিল না। তাহলে ওখানে পৌঁছলো কি করে? আমরা দুজন একে অপরের মুখ দেখাও পছন্দ করতাম না, আমি ওকে চাবি কেন দেব? স্যার এমনটা নয় তো যে খুনি ওদের মধ্যে কেউ, যারা সেদিন ওর সাথে গাড়িতে বসেছিল? এখনই জানা যাবে। বিবেক, কিছু জানা গেছে ওই তিনটে লোকের ব্যাপারে? হ্যাঁ স্যার, যাদের ব্যাপারে ও আমাদের বলেছিল, যারা ওর সঙ্গে এসইউপিতে ছিল, ওরা তিনজনেই আমাদের ক্রিমিনাল রেকর্ডে আছে। আচ্ছা, ড্রাগসের কাজ করেছে। ও, তাহলে শুনে নিয়েছেন অভিমন্যু বাবু, তোমার সঙ্গে যারা এসইউভিতে ছিল ওরা তিনজনেই ড্রাগসের কাজ করত। খোঁজ নাও, খোঁজ নাও ওই তিনজনকে কোথায় পাওয়া যাবে।
আর এই লকেটের আসল মালিককে খুঁজে বের করো। মনে হচ্ছে অনেক পুরনো আর খুব দামিও মনে হচ্ছে। হ্যাঁ স্যার, অ্যান্টিক জুয়েলারি। আর স্যার কয়েনটার ডিজাইন দেখে মনে হচ্ছে 150-200 বছরের পুরনো হবে। মার্কেটে এরকম অনেক নকল পাওয়া যায়। সচিন, এই লকেটের ওপর খোদাই করে কিছু লেখা আছে। 1830 1830। এই নাম্বারটা কি স্যার? সচিন, এটা মনে হয় কোনো নাম্বার নয়, এটা নিশ্চয়ই কোনো সাল। ওই সাল 1830 হতে পারে। এই সালে 1830 সালে এই লকেটটা বানানো হয়েছে 180 বছর আগে। কিন্তু কোথায় কোথায় পাওয়া যেতে পারে এই ধরনের পুরনো জিনিস? হতে পারে স্যার এটা বংশ পরম্পরায় যেতে যেতে এটা কারোর কাছে পৌঁছে গেছে। হ্যাঁ, হতে পারে। বা কোনো অকশন হাউসে। খুনির পরিবারের ব্যাপারে আমরা কিছু জানি না, কিন্তু অকশন হাউসের ব্যাপারে আমরা কিছু জানতে পারি। হয়তো ওখানে কেউ এই লকেটটাকে চিনতে পারবে। স্যার, হ্যাঁ, ধনুরের খোঁচর জানে যারা এসইউভিতে বসেছিল তাদেরকে কোথায় পাবো? আজ তাদের ড্রাগসের একটা ডিল আছে। যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছতে হবে। সচিন, নাতাশা, অকশন হাউসগুলোতে গিয়ে খোঁজ নাও, দেখো কেউ এই লকেটটাকে দেখে চিনতে পারে কিনা। আজকের তাজা খবর, আজকের তাজা খবর, আজকের তাজা খবর, আজকের তাজা খবর, আজকের তাজা খবর। স্যার, পেপার নেবেন? কি খবর? স্যার বলে গেল ওই যে যারা এসইভিতে বসেছিল 5 মিনিটের মধ্যে এখানে আসতে চলেছে। ওদের এখানে কোনো ডিল হওয়ার কথা আছে স্যার। ও, ভাই চা দাও তো। স্যার এটা কি স্যার? ব্যাগ দাও। স্যার আপনারা স্যার? সিআইডি। আর তোমরা তানিয়ার খুনে জড়িত রয়েছো না? হ্যাঁ স্যার এটা কি বলছেন স্যার? সবকিছু মনে করিয়ে দেবো? অভিমন্যুকে এখানে নিয়ে আসবো? স্যার আমরা কিছু করিনি স্যার, আমরা কিছু করিনি স্যার, আমরা কিছু করিনি। হ্যাঁ, তুমি কিছু করনি, যা করেছি আমরা। চলো আমাদের সঙ্গে চলো। আসুন স্যার, আপনারই ওয়েট করছিলাম। আমাদের কোনো ভুল নেই স্যার। দেখুন, আপনি ঘাবড়াবেন না, আপনাদের অকশন ভুল বলছি না, কিন্তু আমরা শুধু এটা জানতে চাইছি যে এই পেন্ডেন্টটা বেচেছিল কাকে। এই পেন্ডেন্টটা ভালো করে দেখে বলুন, এটাই ছিল না যেটা অকশনে বেচা হয়েছে? হ্যাঁ ম্যাডাম, এটাই ছিল। যেদিন আপনার অফিস থেকে আমার কাছে ফোন এলো এই পেন্ডেন্টের ব্যাপারে, আমি তখনই রেজিস্ট্রিটা চেক করেছিলাম। ওখানে ক্রেতার নামের বদলে একটা কোম্পানির নাম ছিল স্যার। কোম্পানির নাম? হ্যাঁ স্যার। আর আমি যখন ওখানে ফোন করে জিজ্ঞেস করলাম যে স্যার সবকিছু মিথ্যে ছিল স্যার, ওই নামে ওখানে কোনো কোম্পানি ছিলই না। এই মাত্র যে আপনি ফোনটা করেছেন না, সেই ফোনটা পেন্ডেন্টটা বেচার আগে করা উচিত ছিল। এখন ফোন করে কি লাভ? টাকা কিভাবে দিয়েছিল? স্যার নিলামের দ্বিতীয় দিন একটা মেয়ে এসেছিল ক্যাশ নিয়ে স্যার। সব ডিটেলস আছে? হ্যাঁ স্যার। একটু ক্যাশের রেজিস্টারটা দেখাও। এই নিন। এর মধ্যে কোনোটাই নয়। কি অদ্ভুত! নাম নকল, নাম্বার নকল।
আর সাথে সাথে কোম্পানির অ্যাড্রেসও নকল। খুব চালাক অপরাধী মনে হচ্ছে। কোনো সূত্রই ছেড়ে যায়নি আমাদের জন্য। অভিমন্যুর সাথে তোমরা সেদিন ছিলে ওই গাড়িতে ওর বাড়ির কাছে, আর তোমরাই অভিমন্যুকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিলে, তাই তো? আর তারপরে তোমাদের মধ্যেই কেউ একজন ওর বাড়িতে ঢোকো আর তানিয়াকে খুন করে দিয়েছো। কেন? এই জন্যই তোমাদের এখানে নিয়ে এসেছি। এই যে জুতোর ছাপ আমরা অভিমন্যুর বাড়িতে পেয়েছি, তোমাদের জুতোর ছাপের সঙ্গে এবার মেলাবো, তাহলেই জানা যাবে কে সে। স্যার স্যার আমরা গাড়িতে ছিলাম ঠিকই, কিন্তু আমরাই অভিমন্যুকে অন্যদিকে পাঠিয়েছিলাম। কিন্তু কিন্তু আমরা ওকে খুন করিনি। আমরা কারোর খুন করিনি স্যার। সেটা তো ও তো কে? ওই তো স্যার ও। বলছিস না কেন? হ্যাঁ, নাটক বন্ধ কর, বুঝলি? স্যার ও তো চালুকে দেখো তো একটু। বস এ কোনো নাটক করছে না, কোনো গন্ডগোল আছে? সালুকে স্যার, স্যারের মুখ থেকে তো ফেনা বেরোচ্ছে। ও গড, ওর পালস পাচ্ছি না। হি ইজ ডেড স্যার। হোয়াট? ডেড? ও গড, বস মনে হচ্ছে এদের বিষ দেওয়া হয়েছে, হসপিটালে নিয়ে যেতে হবে। ফ্রেডি, অ্যাম্বুলেন্স ডাকো। বিষ? একসঙ্গে বিষ? এরা সবাই একসঙ্গে বিষ খেয়েছে নাকি কেউ খাইয়ে দিয়েছে? মাই গড অভিজিৎ, যখন আমরা এই লোকগুলোকে ধরে আনি তখন তো এরা চা খাচ্ছিল। তাহলে ওই চায়ের সঙ্গে বিষ মেশানো নেই তো? আরে কেউ চা খাবে না, দাঁড়িয়ে যা, ফেলে দাও চা, দাঁড়িয়ে থাকো, ফেলে দাও চা, বিষ আছে এতে। স্যার এসব আপনি কি করছেন? আমার ব্যবসা কেন বন্ধ করে দিচ্ছেন? এই, যাদের এখান থেকে আমরা অ্যারেস্ট করে নিয়ে গেছি তারা এখান থেকে চা খেয়ে অর্ধেক বেহুশ আর অর্ধেক মারা গেছে, বুঝলি? স্যার আমি দিব্যি খেয়ে বলছি, ওদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমাদের এখানে এই তো চা করে। কিরে, হ্যাঁ? আমায় ক্ষমা করে দিন স্যার, আমাকে হুমকি দেওয়া হয়েছিল। আমি গরিব লোক স্যার, আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে স্যার। হুমকি? কে দিয়েছে হুমকি? বলো। ওই লোকটা ওই লোকগুলোর সাথে আসে স্যার, আজকে শুধু আসেনি। কি ওদের সঙ্গেই আসতো? কে কেউ? আমি ওই লোকটার নাম জানি না স্যার। ওরা একে অপরকে নাম ডেকে কথা বলে না স্যার। হ্যাঁ ঠিক আছে, সে কে ছিল? আরে কিছু তো মনে পড়বে ওর ব্যাপারে। স্যার এখানে একটা ওই ফর্সা মতো লোক আসতো, 35-36 বছর বয়স হবে। ও কথা বলার সময় বারবার আঙুলটা এরকম এরকম করতো স্যার। কি বললে? এরকম করতো? হ্যাঁ স্যার। অভিজিৎ, মনে পড়ে গেছে লোকটাকে। এ বিক্রম, সেই বিক্রম। বিক্রম? হ্যাঁ বিক্রম। কিন্তু স্যার অভিমন্যু কি করে জানলো না যে তার নিজের জামাইবাবু এসবের পিছনে? ভেবে দেখুন স্যার, নিজের প্রাণ বাঁচানোর জন্য সে তার নিজের লোকদেরই বিষ দিয়ে মারলো। খুবই অদ্ভুত ব্যাপার, একই পরিবারের লোক একে অপরের শত্রু তৈরি হয়ে গেল। বুঝে উঠতে পারছি না। বিক্রমের বাড়িতে তল্লাশি করতে হবে। একটু দেখো লাইটের সুইচটা কোথায়। দেখি গিয়ে। অভিজিৎ, ওয়াচম্যান বিক্রমকে সকাল থেকে দেখেনি, আবার বিক্রম সুধীরকে বলেনি যে ও কোথায় যাচ্ছে। তার মানে হলো একটাই, সকাল থেকে নিখোঁজ। স্যার কথায় বলে না, চোরের মন বোচকার দিকে। ও তো বুঝতে পেরেছে যে ওর নাম সামনে চলে আসবে, পালিয়ে গেছে। চুরির মাল যখন ও নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছে, আর ড্রাগ বিক্রি করার যখন কাজ করে তখন আমরা নিশ্চয়ই কোনো প্রমাণ পাবো। এখানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে শুকে দেখো, প্রতিটা কোণা ভালো করে দেখো।
ড্রাগস? এসিপি স্যারকে ডাকো তো। হ্যাঁ অভিজিৎ। শুধু মালই নয় স্যার, ড্রাগ ভরে রাখা আছে এই বিছানায়। এত ড্রাগ দেখে মনে হচ্ছে বিক্রমই চালায় পুরো গ্যাংটাকে। মাই গড, অভিজিৎ, এ তো কোটি টাকার ড্রাগস এখানে। স্যার, মনে হচ্ছে ফেডরিক কিছু পেয়েছে। হ্যাঁ ফেডরিক, এই দেখুন স্যার, কতগুলো সিম কার্ড। হতে পারে ড্রাগস কেনা এবং বেচার জন্য আলাদা আলাদা নাম্বার থেকে ফোন করতো লোকটা। লেডিস জুয়েলারি বক্স। অভিজিৎ, এই যে এই গর্তটা দেখেছো? কাজল, ওই লকেটটা দাও তো, যেটা আমরা অভিমন্যুর বাড়িতে পাই। আরে, এটা তো পুরো ফিট হয়ে গেছে। হ্যাঁ, তার মানে স্যার, যেই লোকটা অভিমন্যুর ঘরে ঢোকার আগে ব্যালকনিতে লুকিয়ে ছিল, সেটা তাহলে বিক্রম। সেই তাহলে তানিয়াকে খুন করেছে। ওই বিক্রমের বাড়ি থেকে ওর জুতোটাও তুলে নিয়ে এসো। সমস্ত প্রমাণ জোগাড় করে তবে ওকে ওয়েলকাম জানাবো। এটা কি স্যার? চুপ! বাঁদরের খেলা দেখে মাদারি কখনো হাততালি দেয় না। এই কান্নাকাটি বন্ধ করো। এটা কি? ড্রাগস। এটা ড্রাগস, যার দ্বারা আমাদের দেশের যুব সমাজকে, তোমাদের মতো নিকৃষ্ট মানুষরা এদেরকে শেষ করে দিচ্ছে। না স্যার, প্লিজ স্যার, আমি অপরাধী মানছি। আমি অনেক ভুল কাজ করেছি স্যার, কিন্তু ড্রাগস না স্যার। ড্রাগসের মাফিয়াদের সাথে আমার কোনো সম্পর্ক নেই স্যার। কোনো রকম সম্পর্ক নেই? হ্যাঁ, আমরা এই ড্রাগসগুলো তোর জামাইবাবু বিক্রমের বাড়ি থেকেই পেয়েছি। তুই এগুলোর ব্যাপারে জানিস না কিছু? বিক্রম? বিক্রম মানে নিতা দিদির বর, জামাই বাবু? না না স্যার, এটা হতে পারে না, এটা মিথ্যে স্যার। উনি তো খুব ভদ্রলোক স্যার। আচ্ছা, ভদ্র? তাহলে কি ওই অপরাধীর গায়ে লেখা থাকবে যে অপরাধী? তোমার ভগ্নিপতি বিক্রম যদি এতই ভদ্র হতো না, তাহলে নিজের বাড়িতে এই ড্রাগস গুলো লুকিয়ে রাখতো না, বা অন্যের ব্যালকনি থেকে এসে খুন করতো না। কি আপনি বলতে চাইছেন যে উনি এই খুনটা করেছেন? দেখো অভিমন্যু, এই পেন্ডেন্টটা যেটা লাশের পাশ থেকে পাওয়া গেছে না, সে পেন্ডেন্টের বক্স আমরা বিক্রমের বাড়ি থেকে পেয়েছি। এই জন্য বিক্রমকে বাঁচানোর কোনো চেষ্টা করো না। স্যার, আমার বিশ্বাস করুন, এইসব ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার। আমি আন্ডারওয়ার্ল্ডের যে লোকটার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম, ওর সাথে আমি নিজে কখনো দেখা করিনি। ও সবসময় অন্য একটা লোককে পাঠাতো। আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি এটা জেনেছে। এতদিন ধরে আমি বিক্রমের সাথে কাজ করছিলাম, আর ওই তানিয়াকে মেরে ফেললো। এই বিক্রম ড্রাগ মাফিয়ার লিডার ছিল কি না সেটা তো জানাই যাবে, কিন্তু ওর বাড়ি থেকে আমরা এই সব সিম কার্ড আমরা পেয়েছি। এই হলো সেই নাম্বারগুলো। দেখো দেখো এর মধ্যে কোনো নাম্বার তোমার চেনা কিনা। ও মাই গড, এই নাম্বারগুলো তো আমি অনেকবার কথা বলেছি, কিন্তু বিক্রম এরকম কেন করছে? কেন আমার পরিবারকে বরবাদ করতে চাইছে? তুইও তোর পরিবারের নাম এমন কিছু উজ্জ্বল করিসনি। তোর জামাইবাবু বিক্রম ও তাই করছে। জানি না কোথায় লুকিয়ে বসে আছে ও। ওর ঠিকানা কোথায় তুই কিছু জানিস? না স্যার, আমি আপনাকে যেরকম বললাম, ও নিজে কখনো আমার সঙ্গে দেখা করতো না। আমি জানি না ওর ঠিকানাটা। আমাদের ভয়ে হয়তো কোথাও গা ঢাকা দিয়েছে, কিন্তু ওকে খুঁজে বের করবো কি করে স্যার? বাইরে বের করতে পারবো বিবেক, নিশ্চয়ই বাইরে বের করবো। ওরই জিনিস ওকে আমাদের কাছে নিয়ে আসবে। তার মানে স্যার, দয়া একটা কাজ করো, যে অকশন হাউসে এই লকেটটা বিক্রি করা হয়েছিল ওদেরকে গিয়ে বলো
যে ওরা যেন একটা পেপারে অ্যাড দেয় আর সেখানে যেন লেখা থাকে যে লকেটটা নকল হিসেবে পাওয়া গেছে, আর যে এটা কিনেছে ও যেন এটা নিয়ে এসে টাকা ফেরত নিয়ে যায়। হ্যাঁ সালুকে, কিরকম গুড নিউজ? আচ্ছা, গ্রেট, থ্যাংক ইউ সালুকে, থ্যাংক ইউ। অভিমন্যু বাবু, তোমার বিল্ডিং এর দেওয়ালে যে জুতোর ছাপ পাওয়া গেছে, সেই ছাপ তোমার আদরের ভগ্নিপতি বিক্রমের জুতোর ছাপ। ওই লুকিয়েছিল সেই রাতে তোমার বাড়িতে। আমি পেপারে অ্যাড দেখেছি আপনি যে পেন্ডেন্টটা আমাকে বিক্রি করেছেন সেটা নকল। কেন এমন করেছেন আপনি? ম্যাডাম, আপনাকে এখানে ডেকে আনার জন্য আমাদের কাছে এই একটাই উপায় ছিল। আমাকে ডাকার উপায়? এর মানে কি? কয়েকজন আপনার সঙ্গে দেখা করতে চায়, যারা আমাদের কথা ঠিক শোনে না। সিআইডি? আরে কি হলো আপনার? আপনি এরকম চমকে গেলেন কেন? যেন ভূত টুত দেখেছেন? আমরা তো রক্ত মাংসের মানুষ। আর তাছাড়াও তোমাকে এখানে দেখে আমাদের অবাক হওয়ার কথা। অভিমন্যুর বোনের খুনে ওর প্রতিবেশীও জড়িত তাহলে? আমি? আগে হ্যাঁ, আপনি আর বিক্রম ঠিক বলেছি তো? আপনিই ছিলেন তো যে তানিয়াকে অভিমন্যুর বাড়ি নিয়ে যান? চলুন আমাদের সাথে ব্যুরো, চলুন, আসুন। কিন্তু চলো, আমার কথাটা তো শুনুন। ব্যুরো চলো। নাতাশা! সারা, সারা! কি হয়েছে নাতাশা? অজ্ঞান হয়ে গেছে। নাতাশা, আমার মনে হচ্ছে এই যে সারা আর বিক্রম একই দলের লোক, কিন্তু আমি বুঝতে পারছি না যে এরা একসাথে হলো কি করে। কিন্তু এখন এমন অবস্থায় নেই যে আমরা জানতে পারবো। একটা কাজ করি, ওর বাড়ি গিয়ে খোঁজ করা যাক, হয়তো ওখান থেকে কিছু পাওয়া যাবে। এই তানিয়ার মৃত্যুর জন্য সারার কোনোদিনই দুঃখ ছিল না। ও তো শুধু একজন ভালো প্রতিবেশী হওয়ার অভিনয় করেছিল। আর স্যার, এই অভিমন্যু, ও জানতে পারেননি যে ওর জামাইবাবু আর সারা এই দুজনে মিলে ওর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে। আর এখন তো সারা বলবার অবস্থাতেই নেই, ওর বাড়িই বলে দেবে। এই বাড়িটা ভালো করে সার্চ করো, ছড়িয়ে যাও সবাই। স্যার। হ্যাঁ শচীন। স্যার, এই দেখুন অভিমন্যুর বাড়ির চাবি। অভিমন্যুর ঘরের চাবি সারার ঘরে আসলো কি করে? স্যার, মানে সারার কাছে অভিমন্যুর বাড়ির চাবি ছিল, যাতে ওর বাড়িতে যখন তখন যেতে পারতো। তার মানে সারাই ওই দিন তানিয়াকে বাড়িতে নিয়ে এসেছিল, আর অভিমন্যু এটা বলেও ছিল তানিয়া আগে থেকেই ঘরে ছিল, আর ওর কাছে চাবিও ছিল না। তানিয়াকে বিক্রমই নিশ্চয়ই পাঠিয়েছিল। যখন ও অভিমন্যুকে বাড়িতে পায়নি, তখন ও সারার কাছে যায়, আর সারা ওকে এখানে নিয়ে আসে। আর বিক্রম এইখানে ব্যালকনিতে লুকিয়েছিল। কিন্তু বিক্রম তো গায়েব স্যার, তাহলে জিজ্ঞেসটা করবো কাকে? শচীন, এই বিক্রমকে কায়দা করে ধরতে হবে। আমি সিআইডি থেকে ফোন করছি। এই নাম্বারটা কার নামে রেজিস্টার্ড? দেখুন, আমি তার সম্পূর্ণ ডিটেলস চাই এক্ষুনি। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ নাতাশা, কি হয়েছে? স্যার, এই প্রত্যেকটা সিম কার্ডই আলাদা নাম আর অ্যাড্রেসে নেওয়া, আর এই সবই নকল স্যার। নকল? ইয়েস স্যার।
তাহলে ওই বাকি 6টা সিম কার্ডের ব্যাপারে খোঁজ নাও। আমার মনে হয় বিক্রমের লোকরাই এগুলো ব্যবহার করতো। ইয়েস স্যার। স্যার হ্যাঁ কাজল, স্যার আমি কিছু পেয়েছি। কি পেয়েছো? এই দেখুন, এই নাম্বার 1052272099। এটা এখন কেউ ব্যবহার করছে না স্যার, এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সেই লোকটা একটা ভুল করেছে। কি ভুল? স্যার এই নাম্বারটা বন্ধ করার পর ওই লোকটা এই কোম্পানিরই আরেকটা নাম্বার নিয়েছে। দ্বিতীয় নাম্বার নিয়েছিল? তাহলে তার জন্য এই লোকটা ভুল ইনফরমেশন দিয়েছিল। না স্যার, ওই লোকটা এই কোম্পানিতে যে অ্যাড্রেসটা দিয়েছে সেটাতে বিল পাঠানোর পর পেমেন্টটা কিন্তু ঠিক টাইমে হয়েছে স্যার। হতে পারে যে অ্যাড্রেসটা সঠিক। স্যার একটা কথা আছে না, চোর যতই বুদ্ধিমান হোক না কেন তাড়াতাড়িতে একটা না একটা ভুল করবেই স্যার। কিছু না কিছু ভুল তো নিশ্চয়ই করবে। এই লোকটাই আমাদেরকে বিক্রমের কাছে নিয়ে যাবে। বেশি চালাকি করছিস না তুই? হ্যাঁ, তোকে ফোন করতে বারণ করেছিলাম তো নাকি? সরি স্যার, আমি ওদের কথা ফেলতে পারিনি স্যার। আমি তোকে বোঝাচ্ছি এক্ষুনি। নমস্কার বিক্রম বাবু, আপনি নিজে তো আসলেন না, তাই আপনার লোককে দিয়েই আপনাকে কায়দা করে ডেকে পাঠাতে হলো। সিআইডি আপনারা এখানে? হ্যাঁ, তুই নিজের হাতে নিজের শালিকে খুন করেছিস আর শালাকে ফাঁসিয়ে দিয়েছিস তাতে। আর ড্রাগস, তুমি ড্রাগসের র্যাকেট চালাও না? না স্যার, প্লিজ স্যার, প্লিজ আমাকে মারবেন না স্যার। স্যার আমার সামনে আর কোনো রাস্তা ছিল না স্যার। স্যার আমি তো নিজেই ফেঁসে গেছি স্যার। আচ্ছা, তার মানে ফোন কোথায়? বের কর। স্যার প্রাইভেট নাম্বার? এটা আবার কে যে তোর সাথে প্রাইভেট নাম্বারে কথা বলে? হ্যাঁ, ফোনটা ধর। হ্যালো, কোথায় তুমি? সারার ব্যাপারে কিছু খবর পেয়েছো? সিআইডির কাছে কোনো মুখ খোলেনি তো? স্যার ওই আমি আরে তোতলানো বন্ধ করো, তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। স্যার মনে হচ্ছে খুব তাড়াই আছে, চল দেখা করে আসি। তাড়াতাড়ি কাজ কর, তাড়াতাড়ি। এই আর তাড়াতাড়ি করতে পারছিস না? হ্যাঁ, খাবার দাবার খাস না নাকি? কাজ কর। এসব কি? হ্যাঁ, এসব কি? কতদিন ধরে কাজ করছিস সেখানে? তুই কতদিন ধরে করছিস এরকম কাজ করিস? আর কোনো হবে না টাকা স্যার, নেবার আর সময় কোনো ভুল হয় না, আর কাজ করার সময় যত ভুল। মরবো। চল চল, চল যা, তাড়াতাড়ি কর। স্যার একটা কাজও তোকে দিয়ে ঠিক মতো হয় না, তাই না? একটা কাজ, তানিয়াকে খুন করে অভিমন্যুকে ফাঁসানোর কাজ দিয়েছিলাম। একটা সহজ কাজ একটা, নিজেই ফেঁসে গেলি সেখানে। মারতে বললাম সারাকে, আর সিআইডি অফিসারকে গুলি করে দিলি। হ্যাঁ, তুই অন্ধ নাকি একটা কালারে? কি অদ্ভুত ব্যাপার সুধীর বাবু, খুন, ড্রাগস আর অ্যাক্টিং। হ্যাঁ, এমন কোনো কাজই নেই যেটা আপনি করতে পারেন না। হ্যাঁ, আপনারা এখানে? হ্যাঁ, হয়তো আমরা এখানে পৌঁছতেই পারতাম না যদি আপনার লোক বিক্রম আমাদের সাহায্য না করতো। তো অফিসার পিছিয়ে যান, নাহলে গুলি করে দেবো। পিছিয়ে যান, নাহলে একে গুলি করে দেবো আমি। গুলি করে দিন, এমনি তো ও বাঁচবে না। আর আপনিও বাঁচবেন না। স্যার আমাকে ছেড়ে দিন প্লিজ। স্যার আমি কতদিন আপনার সঙ্গে কাজ করছি, স্যার আমায় প্লিজ ছেড়ে দিন। পিছিয়ে যান অফিসার, পিছিয়ে যান।
বিক্রমকে আমাদের হাতে তুলে দাও বলছি। ওকে ছেড়ে দাও। তানিয়া তোমার মেয়ে ছিল, মেয়ে। আর ওই অভিমন্যু তোমার ছেলে। নিজের ছেলে মেয়েদের প্রাণ নেওয়ার চেষ্টা করছো কেন? তুই নিজের সঙ্গে তোর জামাইকেও জড়িয়ে নিয়েছিস ড্রাগসের ব্যবসায়, আর তাকে দিয়েই তানিয়াকে খুন করিয়ে দিয়েছিস। তুই নিজের হাতে নিজের পরিবারটাকে বরবাদ করেছিস। হ্যাঁ হ্যাঁ, বরবাদ করেছি আমি আমার পরিবারকে, ধ্বংস করেছি আমার পরিবার। কারণ আমি তানিয়া আর অভিমন্যুকে ঘেন্না করতাম, আর আমি আমার এই কাজেতে সারা আর বিক্রমকে লাগিয়েছিলাম। শুধু তোমার জন্যে মানালি, শুধু তোমার জন্যে। নিশ্চয়ই নিতা তোমার ভালোবাসা ঠিক মতো পায়নি, সেই কারণে ও মারা গেছিল। তুমি ওকে ঠিক মতো দেখভাল করতে পারোনি, আর ও মারা গেছিল শুধু তোমার জন্যে মানালি, শুধু তোমার জন্যে। চুপ করো বাবা, চুপ করো। নিতু দিদিকে মা শুধু নয়, আমি আর তানিয়াও নিজের মনে করতাম। মেন্টালি ডিসব্যালেন্স ছিল, তুমি তো জানতে। তারপরেও আর বিক্রম, তুই তো সব জানতিস, তাই না? আমায় ক্ষমা করে দিও তোমরা, আমায় ক্ষমা করে দিও। লজ্জা হওয়া উচিত তোমার, সুধীর, লজ্জা হওয়া। তোমার মতন লোক বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই। নিতার মৃত্যুর দুঃখ তুমি রাগে বদলে দিলে, আর মানালির ছেলে মেয়েদের মেরে ফেলার একটা প্ল্যান কষে ফেললে। হ্যাঁ, নিজের পরিবারের শুধু নয়, নিজের দেশেরও শত্রু তুই। ড্রাগসের ধান্দা করিস। অভিমন্যুকে ফাঁসাবার জন্য ওকে টাকা ধার দিয়েছিলে, আর ওর অজান্তেই ওকে ড্রাগসের বিজনেসে ঢুকিয়ে দাও। নিজের জামাই বিক্রমকেও ফাঁসিয়েছো তুমি। আর তুমি নিজে সারাকে অভিমন্যুর প্রতিবেশী বানিয়েছিলে, এটাও তোমারই প্ল্যান ছিল, তাই না? বলো। আর আপনি তানিয়াকে অভিমন্যুর বাড়িতে পাঠান, আর বিক্রমের হাতে ওকে খুন করান। স্যার, ওনার চালাকিটা দেখুন, যে উনি অভিমন্যুর উপর বদলা নেওয়ার জন্য সারা এবং সোসাইটির বাকি লোকেদের সাক্ষী বানিয়ে দেন নিজের। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে তানিয়াকে খুন করার অভিযোগে আমি অভিমন্যুকে ফাঁসিয়ে দেব, ওর জীবনটাকে একেবারে শেষ করে দেব। লজ্জা হওয়া উচিত তোমার। তোমাদের দুজনের হাত ড্রাগস আর রক্ত মাখা হয়ে গেছে। এবার সারা জীবন জেলে বসে নিজেদের হাত পরিষ্কার করে যাও, ফাঁসির হুকুম আসা পর্যন্ত।